সব ব্যাংকগুলোই, আপনাদের এই ব্যাংকটাও, ইসলামী ব্যাংকও, এগুলোর যে যে টাকা লুটতরাজ হয়েছে, যেগুলো বিদেশে চলে গেছে, এবং এক একজন ব্যাংকের ডিরেক্টরদের বা চেয়ারম্যানদের 700-800 করে বাড়ি আছে বিদেশে, লন্ডনে, এই জায়গাগুলো, এই টাকাগুলো কিভাবে, এবং কাস্টমারদের টাকাগুলো, মানে ক্লায়েন্টদের টাকাগুলো কিভাবে ফেরত আসবে? জি জি, এখানে দুইটা ইস্যু আমি এই আপনার প্রশ্নটাকে দুইটা ভাগে ভাগ করতে চাই। প্রথম দিকে হচ্ছে সমস্যার বিষয়, আর একটা সম্ভাবনার বিষয়। সম্ভাবনা হচ্ছে সাধারণত অতীতে ব্যাংক দেওয়া হতো রাজনৈতিক বিবেচনায়। ব্যাংকের মালিক হতেন বিশেষ আপনার একজন ব্যক্তির নামে একটা ব্যাংকে চিনা যেত যে এটা অমুকের ব্যাংক। এই ধরনের অবস্থা যে কারণে সৃষ্টি হয়, সেই কারণগুলো দূর করার জন্য বর্তমান সময়টিকে আইডিয়াল মনে করি আমি। আমাদের প্রধান উপদেষ্টা হচ্ছেন একজন বিশিষ্ট অর্থনীতিবিদ, তার ক্যাবিনেটে রয়েছেন ডক্টর সালাউদ্দিন এবং ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদের মতো প্রখ্যাত অর্থনৈতিক চিন্তাবিদবৃন্দ, যারা একদম শীর্ষস্থানীয় তারা দেশের, এবং বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর তিনি একজন প্রখ্যাত অর্থনীতিবিদ। তারা চারজনই রাজনৈতিক বিবেচনায় কাজ করছেন না, বরং তারা ব্যাংকিং সেক্টরকে দেখবেন অর্থনৈতিক বিবেচনায়। যে সমস্ত কারণে ব্যাংকিং খাত দুর্বল হয়েছে, অসুস্থ হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই কারণগুলো দূর করার প্রতিকারের এটা হচ্ছে সবচেয়ে উত্তম সময়। কোনো রাজনৈতিক হস্তক্ষেপ এখানে চলবে না। এবং আমি মনে করি বাংলাদেশ ব্যাংক, যেটা ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ দি গভর্নমেন্ট। তারা সরকার থেকে সম্পূর্ণ আলাদাভাবে স্বাধীন হয়ে ব্যাংকিং সেক্টরকে নিয়ন্ত্রণ করবে। এই ধরনের একটা একদম স্বয়ং সম্পূর্ণ স্বাধীন সেন্ট্রাল ব্যাংক হিসেবে গড়ে তোলার জন্য এটা একটা উপযুক্ত সময়। সেন্ট্রাল ব্যাংকের গভর্নর যদি সমস্ত ব্যাংকের এমডিদেরকে নিরঙ্কুশভাবে নিয়ন্ত্রণ করতে পারেন এবং বোর্ডের প্রভাব মুক্ত করতে পারেন, তাহলে মন্দ বিনিয়োগের সম্ভাবনা নেই। মন্দ বিনিয়োগ লুটের সুযোগ করে দিয়েছে, পাচারের সুযোগ করে দিয়েছে। এই পাচার, লুটপাট এবং কিছু সংখ্যক মানুষের হাতে সারা দেশের কোটি কোটি গ্রাহকের সম্পদ পুঞ্জীভূত হওয়ার যে একটা অবস্থা সৃষ্টি হয়েছে, সেটা এর ফলে দূর হবে। সংকট তৈরি হয়েছে যেই কারণে সমাধানটা হবে এই অবস্থাটা দূর করলে। আমি 2%-এর কথা বলেছি। শেয়ার হোল্ডিংয়ের ক্ষেত্রে আমি মনে করি এটা কোনো এই ধরনের কোনো শেয়ার হোল্ডিংয়ের কোনো বিধি বাধ্যবাধকতা অতীতেও ছিল না, বর্তমানেও থাকবে না। বরং কোনো গ্রুপ, কোনো গোষ্ঠী 2%-এর বেশি শেয়ার হোল্ডিং তাদের থাকবে না। সেটা হবে আপার সিলিং, এটা লোয়ার সিলিং নয়। এইভাবে ব্যবস্থা করতে হবে। তাহলে যে এক গোষ্ঠী সবটা লুটপাট করে খাবে এবং কয়েকজনে মিলে আপনার ব্যাংক থেকে আমি টাকা নেব, আমার ব্যাংক থেকে আপনি টাকা নেবেন, এগুলো করে যে দুরবস্থার সৃষ্টি হয়েছে, লুটপাটের জন্ম হয়েছে এই ধরনের কালা কানুনের মাধ্যমে। সেই কালা কানুনটা আগে বাতিল করতে হবে। এবং আপনি যেটা বললেন, যেগুলো পাচার হয়েছে সেটাকে অবশ্যই দেখতে হবে। এবং আমি মনে করি যে আমাদের বর্তমান যে প্রধান উপদেষ্টা, তার যে প্রভাব রয়েছে, তিনি যদি আমাদের মেশিনারিকে, আমাদের এই ব্যাপারে পর্যাপ্ত আইন রয়েছে বিদেশ থেকে টাকা ফেরত আনার ব্যাপারে, সেগুলো তার ব্যক্তি প্রভাব এবং আমাদের যে মেশিনারির যে বন্দোবস্ত, তার মাধ্যমে আমি মনে করি অনেক দেশ থেকেই এই টাকাগুলো আমরা ফেরত আনতে পারবো। অতীতে আমরা এই ধরনের অনেক রেকর্ড দেখেছি। কাজে এই ব্যাপারটাকে আমি আর একটা কথা বলতে চাই, সেটা হলো এটা হলো একটা আতঙ্কের জায়গা। তো টাকা পয়সা যেগুলো নিয়ে গেছে, এটার পেছনে যারা ছিলেন, মদত দিয়েছেন, সেন্ট্রাল ব্যাংকের কিছু লোক এই ব্যাপারে কমপ্লিসিট ছিলেন। তাদেরকে টাস্কের মধ্যে আনা উচিত, তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা উচিত। এটা করতে হবে এবং আদায়ের প্রক্রিয়া জোরদার করতে হবে। তার পাশাপাশি ভবিষ্যতে যাতে এই ধরনের কাণ্ড আর না ঘটে, এই জন্য বাংলাদেশ ব্যাংকের রোল যে ধরনের হওয়া দরকার, সেন্ট্রাল ব্যাংকের একটা মডেল সেন্ট্রাল ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংকটাকে গড়ে তোলা, স্বাধীন সেন্ট্রাল ব্যাংক হিসেবে, এটা হচ্ছে সর্বোত্তম সময়। এই সুযোগ হারালে ভবিষ্যতে কোনো রাজনৈতিক সরকারের আমলে আমরা ব্যাংকিং সেক্টরে রিফর্ম এভাবে করতে পারবো না। এই জন্য অবিলম্বে ব্যাংকিং সেক্টর রিফর্ম করার জন্য আমাদেরকে পদক্ষেপ নিতে হবে। এই জন্য ব্যাংকিং কমিশন গঠন করা দরকার এবং সেই কমিশনকে দ্রুততার সাথে এই ব্যাপারে প্রয়োজনীয় গাইডলাইন যাতে তারা দিতে পারেন, এই জন্য সময় বেঁধে দিয়ে তাদেরকে টার্মস অফ রেফারেন্স দেওয়া দরকার, সো দ্যাট তারা সেই রেফারেন্সগুলো সেগুলো করবেন। এবং এই সরকার
সেগুলো বাস্তবায়ন করবেন। এবং সেটা যদি এই সরকারের আমলে বাস্তবায়িত হয় তাহলে আশা করা যায় বাংলাদেশটা হচ্ছে, বাংলাদেশের জনগণ হলো বাঁশের মতো, অনেকটা বাঁশ যেমন ঝড়ে নুয়ে পড়ে আবার কতক্ষণ পরে যায় সেটা সোজা হয়ে যায়। তা আমরা আমাদের দেশের যে যা কিছু লুটপাট হয়ে আমাদের যে ক্ষতি হয়ে গেছে, আমাদের ব্যাংকিং সেক্টর এত বড়, আমাদের জনশক্তির এত মেধাসম্পন্ন এবং এত পজিটিভ ওরিয়েন্টেড যে তারা এবং রেজিলিয়েন্স এত বেশি যে তারা আগামী 3 বছরের মধ্যে আবার সব কিছু দূর করে বাংলাদেশকে একটা এই যে আমাদের তরুণরা যেটা প্রত্যাশা করছে তাদের নেতৃত্বে, তাদের কাছে আমরা এই ব্যুরোরা তাদের হাতে নেতৃত্ব হস্তান্তর করব এবং তারা রাষ্ট্র মেরামত করে এই আমাদের জাতিকে এবং ভবিষ্যৎ প্রজন্মকে তারা সুন্দর বাংলাদেশ উপহার দিতে সক্ষম হবেন। এটা শুধু ব্যাংকিং সেক্টরে নয়, জাতির যে অন্য যে সমস্ত এলাকায় অবক্ষয় ঘটেছে সমস্ত অবক্ষয় দূর করার ক্ষেত্রে আমি তরুণদের কাছে আমি এই যে যারা রক্ত দিয়েছেন, যারা আহত হয়ে হসপিটালে আছেন, আমি সেই সমস্ত শহীদ এবং আহত যুদ্ধাহত, মুক্তিযুদ্ধে যারা আহত হয়েছেন, আমাদের মুক্তির সংগ্রামে যারা অংশগ্রহণ করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাদের বেসিক্যালি কিন্তু আমার এখানে আসা এটা হচ্ছে আমার এখানে আগমনটাই ঘটেছে এই রক্তের পথ দিয়ে। কাজেই এই রক্তের ঋণ শোধ করার ব্যাপারে ব্যক্তিগতভাবে আমার দায় রয়েছে, আমি দায়বদ্ধ। এবং আমি মনে করি আবু সাঈদ আমাকে শিখিয়েছে যে এটার প্রয়োজনে আমার নিজের বুকে রক্ত গুলি নিতেও বুক পেতে আমি প্রস্তুত। এবং আমরা সবাই মিলেই আমি দেখেছি যে একটা নতুন প্রত্যয় সৃষ্টি হয়েছে। আমি গতকালও কজন লিডিং ব্যাংকার সহ একটা রাউন্ড টেবিল করেছি, সেখানেও আমরা এই কথাগুলো বলেছি। কথা বলার একটা সুযোগ তৈরি হয়েছে।